বাংলাদেশে বসে বসে বিদেশি সাজা হচ্ছে, ফেক লোক কোথাকার। ওপাশের ব্যক্তি কিছুক্ষণ পর একটা অদ্ভুত সুন্দর পাখির ডাক সহ নাইট ভিউ ভিডিও সেন্ড করে লিখল, আই এম নট ফেক। রূপকথা ভিডিওটা দেখে অবাক হয়ে শুধালো, এখন কটা বাজে? নিজের ফোনের স্ক্রিনশট পাঠিয়ে দেখালো। এখন ভোর রাত। রূপকথা আর কিছু লেখার আগে একটা মেসেজ টিং করে উঠল। নাইস আইস, দে ওয়ান্ট কিলিং মি। রূপকথা ঠোঁট টিপে লিখল, আর ইউ ফ্লার্টিং? ওপাশ থেকে ভয়ঙ্কর আকর্ষণীয় ভয়েস মেসেজ এলো। God swear, for that first time, my heart feeling sick and also my heart is beating for that first time. What is the name of deep feelings? সকাল সকাল সারফারাজকে জোর করে বাগাল দাবা করে ধরে একটা ট্যাটু রিমুভাল শপে নিয়ে এসেছে অভিরূপ। ভয়ানক চোখ জোড়ায় অদ্ভুত ট্যাটু আরও ভয়ানক করে তুলেছে। অভিরূপ চায় সারফারাজ কোনো মেলি বিষয়ে জড়াক, যাতে তার মধ্যে ন্যূনতম ভালোবাসা সৃষ্টি হোক। কিন্তু তার চোখের এই ট্যাটু দেখলে মেয়ে তো দূর, একটা ছেলেও কাছে ঘেসবে না। কারণ ট্যাটুর মিনিং আই এম মনস্টার, রান অ্যাওয়ে ইফ ইউ ওয়ানা লিভ। ট্যাটুটা সারফারাজ এক প্রকার বাধ্য হয়ে করেছিল। ক্যালিফোর্নিয়ায় ওকল্যান্ড, স্যালিনাস, সান্টাক্রুজ, সিগন্যাল হিল, হাইল্যান্ড এরিয়াগুলো ছিল সবচেয়ে ভয়ানক আর খাতারনাক। এই প্রত্যেকটা ছোট ছোট শহর ছিল এক একটা গ্যাংয়ের অধীনে। এক গ্যাং লিডারের শহরে আরেক গ্যাং লিডার বা সদস্যদের প্রবেশ ছিল নিষিদ্ধ, কিন্তু কেউ তা মানতে নারাজ। এজন্যে হতো মুখোমুখি সংঘর্ষ। এক গ্যাংয়ের সদস্য অন্য গ্যাং লিডার বা সদস্যদের দেখলেই ডিরেক্ট শ্যুট করে দিত। মানুষের প্রাণ নেয়া যেন একদম সহজ ছিল এদের কাছে। শুধু তাই নয়, শরীরে অঙ্কিত ট্যাটু প্রমাণ করত কে কত ভয়ানক আর দলের জন্য নিবেদিত প্রাণ। যাদের পুরো মুখশ্রী জুড়ে ট্যাটু থাকতো তাদের দেখে সহজে বোঝা যেত এই সদস্যগুলো তাদের দলে সবচেয়ে বিপজ্জনক এবং গ্যাং লিডারের জন্য প্রাণ উৎসর্গ করতে দ্বিধাবোধ করবে না। আর যার চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু অঙ্কিত থাকে তাকে দেখলেই মানুষ দৌড়ে পালাতো, কারণ চোখের নিচে টিয়ার ড্রপ ট্যাটু প্রমাণ করত মানুষটির নির্দয়তা এবং নিষ্ঠুরতা। শুধু তাই নয়, যার এমন ট্যাটু আছে সেই হচ্ছে ওই গ্যাংয়ের শ্রেষ্ঠ প্রাণহারক, যে নিজেই জানে না সে কতজনের প্রাণ নিয়েছে। সারফারাজ কতজনের উষ্ণ রক্তে স্নান করেছে এই হিসেব সারফারাজের অজানা। আজকাল এসব খুন খারাপই তার কাছে নেশায় পরিণত হয়েছে। এই নিষ্ঠুর নিয়মনীতিহীন শহর তাকে কবে হৃদয়হীন মানব করেছে তা সারফারাজ জানে না। সারফারাজ শুধু জানে এই পৃথিবীতে টাকা আর ক্ষমতা ছাড়া টেকা মুশকিল। তাই ক্ষমতার জন্য চাই টাকা, আর টাকার জন্যে, কথাটা ভেবে কিটকিটিয়ে হাসে সারফারাজ। কতজন সাধু লোক এই দুনিয়ায় টাকার, ক্ষমতা, দম্ভ, সাহস নিয়ে আয়েসে জীবনযাপন করছে। আদৌ কেউ করতে পেরেছে? মোটেও না। তবে কিসের এত পিছুটান? অভিরূপের স্বাভাবিক গলায় নিজের ধ্যান ছেড়ে বাইরে এলো সারফারাজ। মানুষকে ভয় দেখানোর জন্য এখন আর ট্যাটুর প্রয়োজন নেই। নিজের নাম আর আধিপত্যটাই যথেষ্ট। বরং এই ট্যাটু ক্যালিফোর্নিয়ার অলিগলির মাস্তানদের চিহ্ন হয়ে উঠেছে। এদের মতো দুটাকা সাধারণ গ্যাং নয় সারফারাজ। তার নিজেরই একটা পরিচয় আছে। জাগুয়ার কি ভয়ঙ্কর নাম, তাই না? নিজের ভয়ঙ্কর উপস্থাপন না করে নম্র ভদ্র থেকেই হুট করে বুকের কলিজা খুবলে আনার মধ্যেই হয়তো পরম তৃপ্তি। অ্যাটলিস্ট লাস্ট মোমেন্টে ভিকটিমকে চমকে দেওয়া যায়। কথাটা ভেবেই সারফারাজ ঠোঁট কামড়ে হাসলো। এরপর চোখের কালো রোদ চশমা সরিয়ে ট্যাটু রিমুভাল ব্যক্তির সামনে গিয়ে বসলো। সারফারাজের চোখ আর ট্যাটু দুই দেখেই ঘাবড়ে গেল লোকটি। হাত পাও কেমন কেঁপে উঠল। এটা দেখে সারফারাজ তাচ্ছিল্য হাসলো। অভিরূপ হাতের ইশারায় তাকে ভয় পেতে নিষেধ করে তা রিমুভ করার জন্য নির্দেশ দিল। রিমুভ ইট। অভিরূপের নির্দেশ পেতে সারফারাজকে শুইয়ে ঝটপট নিজের কাজে লেগে পড়ল পাওলো নামের ছেলেটি। ছোট ট্যাটু রিমুভ করতে বেশি সময় লাগলো না। পাওলো অল্প মেডিসিন চোখের নিচে লাগিয়ে বলে উঠল, ইউ হুই টেকিং 3 ডিজার ফর দ্য তার টুল হিল। চোখের নিচে বেশি জ্বালা পড়া হচ্ছে। শোয়া থেকে চট করে উঠে বাইরে বেরিয়ে এলো সারফারাজ। অভিরূপ বিল মিটিয়ে পেছন পেছন এলো। এরপর ছোট গলায় বলল, তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের বুকিং দিয়েছি হোটেল ল্যাগুল্যান্ডে। এদিকে চোখের যন্ত্রণা, অন্যদিকে অভিরূপের ব্লাইন্ড ডেট, দুই মিলিয়ে সারফারাজের মস্তিষ্কে চিরবিরিয়ে উঠল। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে উঠে বলে উঠল, কতবার বলবো মেয়ে মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। নাছরবান্দা ভঙ্গিতে অভিরূপ ও হুড়মুড়িয়ে পাশের সিটে বসতে বসতে কাঁদো কাঁদো গলায় বলল, এমন বলিস না, একদম মরে যাব বড়। $2000 দিয়ে রেস্টুরেন্ট বুক করেছি। কতটা কস্টলি তুই একবার ভেবে দেখ। পুরো টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিয়েছি।
তুই না গেলে যান কসলাবে টাকা হারানোর যন্ত্রণায়। প্লিজ ওয়ান টাইমের জন্য রিকোয়েস্ট করছি, জাস্ট ওয়ান টাইম। আমি তোকে বলেছি মেয়ে খুঁজতে আমার জন্য? এই কখনো দেখেছিস কোনো মাফিয়া টাকা পয়সা বিজনেস এসব ছেড়ে মেয়ে মানুষের হাফ প্যান্টের তলে বাধা পড়েছে? জিভ কেটে অভিরূপ বলল, সি কিসের তলাফলা বলছিস এসব? মুখে একটু লাগাম তো দে। তো এই বিদেশি মেয়েদের আসল আছে যে সেখানে বাধা পড়বো? অভিরূপ খপ করে সরফরাজের পা চেপে ধরে বলে উঠল, তুই না গেলে আমি তোর পাস ছাড়বো না, প্লিজ একবার যা। ভালো না লাগলে আর কোনোদিন জোর করবো না, প্রমিস। অভিরূপের পাগলামো দেখে তপ্ত শ্বাস ফেলল সরফরাজের, পর বলল, কয়টায়? চট করে পা থেকে উঠে সিটে হেলান দিয়ে বসে অভিরূপ বলে উঠল, আজ সন্ধ্যা 7টায়, টেবিল নম্বর 11। গাড়ি স্টার্ট করতে করতে সরফরাজ বলল, ঠিক আছে যাব। আর এল সালভাদর থেকে কোনো কল এসেছে? কিছু বলেছে ওরা? নিজের ফোন চেক করতে করতে অভিরূপ চিন্তিত গলায় বলল, তুই কি ড্যানের সাথে ওয়েফানের বিজনেসের ডিল করতে চাচ্ছিস? সালভাদর কতটা ডেঞ্জার জায়গায় জানিস তো নাকি? অভিজ্ঞ হাতে স্মুথলি ড্রাইভ করতে করতে সরফরাজ বলে উঠল, আমার বন্দুক বেচতে পারলেই হলো, ওখানে কে কার প্যারা নিচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। নিজের ফোন আরেকটু ঘেটে অভিরূপ বলে উঠল, ড্যান এখনও কোনো অ্যান্সার পাঠায়নি। অলরেডি সে ডেভিল কিং নামক কোনো ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ আছে। শুনেছি লস অ্যাঞ্জেলস নাম করা ওয়েফন বিজনেসম্যান সে, একদম লাইসেন্স করা, দীর্ঘদিনের ব্যবসা তার। শুধু তাই নয়, এলসিডি আর কোকেনের বিশাল বিজনেস তার। তাকে ফেলে তোর প্রস্তাব ড্যান মানবে কিনা কে জানে। গাড়ির স্পিড আরও এক ধাপ বাড়িয়ে সরফরাজ বলল, নাম খুঁজে বের কর ওই শয়তান রাজের। নাম জানা জরুরি। একই বনে দুই সিংহ রাজা হয়ে থাকতে পারে না। সরফরাজের চোখ দুটোতে ভয়ানক ক্রোধ দেখা গেল। এই ক্রোধের হেতু খুঁজে পেল না অভিরূপ। দুজন দুজনের জায়গা থেকে বিজনেস করছে। যেচে পড়ে ভীমরুলের বাসায় ঢিল ছোড়ার দরকার কি? তবুও অভিরূপ ইতস্তত করে বলল, অযথা ঝামেলা পাকানো দরকার কি? কারণ এই ডেভিল কিং আরও 6 মাস আগে আমার রাশিয়ার ডিলারকে ফুসলিয়েছে। কায়দা করতে না পারে আমার উপর অ্যাটাক পর্যন্ত করেছিল। কিছুদিন আগে হাতে যে গুলি লেগেছিল ওইটাও তার কাজ ছিল। অবাক হয়ে অভিরূপ শুধায়, আমাকে কিছু জানালি না যে? তোকে ইচ্ছা করে বলিনি, নিজের চিন্তা অন্যের উপর চাপানো আমার ধাতে নেই। আর কোনো কথা হলো না। দুজনার ঝকঝকে রাস্তা মারিয়ে চলতে লাগলো কালো রঙের রোলস রয়েস ড্রপ টেল। রাস্তা কাঁপিয়ে দৌড়ে চলা গাড়িটার পানে অবাক হয়ে তাকিয়ে রইল রাস্তার মানুষজন। পৃথিবীর সবচাইতে দামি গাড়ি এটি, যার মূল্য প্রায় $30 মিলিয়ন। এমন দামি গাড়ি যিনি চালাচ্ছেন কি তার পরিচয়? ধীরে ধীরে নিজের ব্যাগপত্র বই খাতা গুছানো শুরু করেছে রূপকথা। হাতে তার বেশি সময় নেই, মাত্র 5 দিন। এরপর চলে যেতে হবে অচেনা গন্তব্যে। দীর্ঘদিন বাদে ন্যালির সাথে দেখা হবে, সেই খুশিতে কিছুটা উচ্ছ্বসিত রূপকথা। ব্যাগে নিজের দরকারি জিনিসগুলো ভরতে ভরতে হঠাৎ গতকাল সন্ধ্যার কথা মনে পড়ল রূপকথার। মানুষটা কেমন অদ্ভুত, কী সব মেসেজ পাঠিয়েছে তাকে। অজানা অচেনা মানুষকে কেমন বার্তা পাঠায়, অবশ্য ভুলটা তারই। যেচে পড়ে লোকটার সাথে এহেন মজা করা ঠিক হয়নি। রূপকথা তাৎক্ষণিক লোকটিকে ব্লক করেছে, কিন্তু আরও কয়েকটা প্রোফাইল থেকে লাগাতার মেসেজ এসেই চলেছে। শেষমেশ বাধ্য হয়ে নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে রূপকথা। সুফিয়ান বা রেখা কারো কাছে বিষয়টি শেয়ার করেনি সে। নেহাত সামান্য ঠুনকো বিষয় ভেবে চুপচাপ রয়েছে। আদৌ কি এটা ঠুনকো বিষয় নাকি ভয়ানক কিছু অপেক্ষা করছে সামনে? কিরে, কি ভাবছিস? রেখার ডাকে হকচকিয়ে ওঠে রূপকথা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ঢাকায় গিয়ে কি করব তার একটা হিসেব করছি মা। মেয়ের কথায় রেখা অতটা পাত্তা দিলেন না। হাতের তেলের বাটি টেবিলে রাখতে রাখতে বললেন, তখন বললি মাথা ব্যথা করছে, এরপর সেই যে রুমে ঢুকলি আর বের হলি না। সামনে একটু বস তো, মাথায় তেল পানি দিয়ে চুল টেনে দেই, দেখবি আরাম লাগবে। রেখার কথা ভাবনায় ফেলে একটা ছোট চুল টেনে নিচে বসলো রূপকথা। রেখা অতি যত্নে রূপকথার চুলে বিলি কাটতে কাটতে শুধালেন, আমাদের ছাড়া এই কদিন থাকতে কষ্ট হবে না তোর? হবে তো মা, কিন্তু যেতে তো হবে, তাই না? আর আমি নিজেকে একাকে একটু সময় দিতে চাই। প্লিজ মা, মন খারাপ করো না। রেখা এ প্রসঙ্গে আর কথা বললেন না। প্রসঙ্গ পাল্টে বললেন, যাবার আগে চল একদিন শপিংয়ে যাই, কিছু জামা কাপড় কিনে নিয়ে গেলে সুবিধা হবে তোর জন্য। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলল, ফুপি বলেছে ঢাকায় চিটাগাংয়ের থেকে ভালো কাপড় পাওয়া যায়, এখান থেকে আপাতত কিনবো না, একেবারে ওখানে গিয়ে কিনবো। এমন সময় কুলসুম এলো, হাতে ঠান্ডা শরবত, 2 হাতে সেই শরবত রূপকথার সামনে এগিয়ে বলল, অনেক ঠান্ডা শরবত। কুলসুমের হাতে শরবত দেখে কপাল কুঁচকে রূপকথা শুধালো, চিনির বদলে লবণ দিয়েছিস তাই না?
কুলসুম তাৎক্ষণিক মাথা নাড়িয়ে বলল, ও বাজি, এগুন অপবাদ ন দিও যে। তাইলে তুই এক ঢোক খেয়ে দেখা দেখি। এমন গরমের দিনে ভৈঙ্গা মানুষের এমন বাড়াবাড়ি পছন্দ হলো না কুলসুমের। রূপকথার চোখে চোখ রেখে ঠোঁট টিপে বুঝলো সে লবণ নয় চিনি দিয়ে শরবত করেছে। এরপর বহু কনফিডেন্সে এক চুমুক মুখে তুলে বহু কষ্টে গলাধরকরণ করে মুখ চোখ বিকৃত করে বলে উঠল, আর কাছে লাগে চিনি, এগুন নোনতা। রূপকথা ধমকে বলে উঠল। তুই চিনি আর লবণের পার্থক্য শিখে তারপর শরবত বানাবি। ভয়ে ভয়ে কুলসুম শরবতের গ্লাস নিয়ে বিদায় হতে রূপকথা বলে উঠল, ও তোমার কোন কাজে লাগে মা? ছাঁটাই কেন করছো না? রেখা রূপকথার মাথার চুল টানতে টানতে বলল, বাদ দে, মা বাবাহীন মেয়েটা যাবে কোথায়, তাই রেখে দিয়েছি। বাবা মায়ের কথা মনে পড়তেই সেদিনের সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ল রূপকথার। নিমিষে কেমন বুকের ছাতি কেঁপে উঠল, চোখ দুটো জলে পরিপূর্ণ হলো। অ্যাক্সিডেন্ট থেকে মনে এলো সারফারাজের কথা। সব মিলিয়ে হৃদয় বিষিয়ে উঠল, অসহনীয় যন্ত্রণা গ্রাস করলো চারিপাশ থেকে। প্রত্যেকটা মানুষের আবছা চেহারা চোখে ভাসলো, সেই সাথে কানে বাড়ি খেলো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা। সেই পর্যন্ত তুমি লক্ষ্মী মেয়ে থেকো, নইলে আর কোনদিন ফিরবো না। মুহূর্তেই চোখ থেকে খসে পড়ল জল। সঙ্গোপনে রেখাকে বুঝতে না দিয়ে সেই জল মুছে কম্পিত গলায় রূপকথা শুধালো, আমি কি পাজি মেয়ে মা? রেখা তড়িৎ রূপকথার মাথায় চুমু খেয়ে বলল, তুই আমার লক্ষ্মী মেয়ে। রূপকথা রেখার উত্তরে নিজেকে নিজেই মনে মনে জিজ্ঞাসা করলো, তবে সরফরাজ ফিরে না কেন? সিয়েরা ফরেস্টের শহরের তুলনায় একটু আগে যেন দিনের আলো ফুরিয়ে যায়। সূর্যের আলো ফুরাতেই চারপাশ থেকে নেকড়ের হাউলিং, শেয়ালের ডাক আর নিশাচর প্রাণীর ভয়ানক স্বর ভেসে আসতে থাকে। চারপাশ কেমন হঠাৎই ভুতুরে লাগতে শুরু করে। বাতাসীন সিয়েরা অরণ্যে হঠাৎই ছোট আলপাইন গাছের চিরল পাতাগুলো খচখচ শব্দে নড়ে উঠল। সেই সাথে সারফারাজের খোলা জানালা দিয়ে কেমন অদ্ভুত ফসফস শব্দ ভেসে আসছে। বেডরুমের ব্লাইন্ড ডেটে যাবার জন্য তৈরি হচ্ছিল সারফারাজ। এমন সময় এহেন অদ্ভুত শব্দ তাকে বিরক্ত করলো। স্বাভাবিক মানুষের কাছে এই শব্দটা হুট করে শুনলে অধিক ভয়ের মনে হবে, কিন্তু সারফারাজ কেয়ারই করলো না। শব্দটা বাইরে থেকে আসছে, তাই একটা টর্চ নিয়ে এগিয়ে গেল সারফারাজ। ক্ষণকাল গড়াতে অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। কপাল কুঁচকে সারফারাজ বাইরে বেরোতে সমস্ত শব্দ থেমে গেল, কিন্তু অ্যাঞ্জেলোর ঘেউ ঘেউ থামলো না। সাধারণ অপরিচিত কোনো মানুষ দেখলে অ্যাঞ্জেলো এমন হাঁকডাক করে। টর্চ জ্বালিয়ে চারিপাশে খুঁজল সারফারাজ, কেউ নেই। হঠাৎ ইয়ার্ডের কাছে একটা দ্বিখণ্ডিত ব্ল্যাক মেম্বার দেহ পাওয়া গেল, সেই সাথে কুয়াশাচ্ছন্ন ভেজা ঘাসে জুতার মথিত ছাপ। সারফারাজ কপাল কুঁচকে কিছুক্ষণ ভাবলো, এরপর মুখে ক্রূর হাসি ঝুলিয়ে বলে উঠল, ওয়াও, আই লাইক ইট। অভিরূপ, অ্যাঞ্জেলা, সরফরাজ 7টা বাজার 5 মিনিট আগে নিজেদের জন্য বরাদ্দকৃত কেবিনের টেবিলে এসে বসলো। যার সাথে সারফরাজের ডেট, সে আসলেই অভিরূপ অ্যাঞ্জেলাকে নিয়ে বেরিয়ে যাবে। সারফরাজকে একবার গভীর চোখে পরখ করলো অভিরূপ। গায়ে একটা ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ব্লেজার জড়িয়েছে সারফরাজ, সেই সাথে চুলগুলো ব্যাক ব্রাশ করে জেল দিয়ে সেট করেছে। ছোট কয়েক গাছি চুল কপালের কাছে পড়ে আছে। ফর্সা মুখটা ক্লিন শেপ করেছে বোধহয় দীর্ঘদিন বাদে। হাতে দামি রোলেক্স ঘড়ি, খোঁচা খোঁচা গোফ না থাকায় টকটকে ঠোঁটটা বেশ নজর কাটছে। কোনো মেয়ে এমন সম্মোহিত পুরুষ রিজেক্ট করতে পারবে না, এমনটা ভেবে মনে মনে শান্তি অনুভব করলো অভিরূপ। মিনিট 10 অপেক্ষা করতে অনিন্দ সুন্দরী এক মেয়ের আগমন ঘটল। লম্বা ফর্সা বাদামি চুলের ছোট পোশাকধারী মেয়েটিকে দেখে ফাঁকা ঢোক গেল অভিরূপ, কিন্তু সারফারাজ নির্বিকার, যেন এর চাইতেও 1000 গুণ সুন্দর জিনিস সে দেখে ফেলেছে। সারফারাজকে স্পেস দিতে অ্যাঞ্জেলোকে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল অভিরূপ। যাবার আগে চোখ টিপে কিছু ইঙ্গিত করলো অভিরূপ। দরজা ঠেলে চলে যেতেই মেয়েটি ডিসেন্ট এসে বসলো। ভদ্রতার খাতিরে উঠে পর্যন্ত দাঁড়ালো না সারফারাজ, এতে মেয়েটি একটু ভ্যাবাচাকা খেলো। ধীরে ধীরে মেয়েটি তার পরিচয় দিতে লাগলো, কিন্তু সারফারাজ এবারও মুখ খুলল না। মেয়েটি নিজের সৌন্দর্যের পাশাপাশি শারীরিক সৌন্দর্য দর্শন করাতে চাইল সারফারাজকে। গভীর চোখে মেয়েটির পানে নজর বুলিয়ে সারফারাজ বলে উঠল, আই ইমপ্রেসড, উইল ইউ বি মাই বেড পার্টনার? মেয়েটি সারফারাজের প্রস্তাবে খানিক বাঁকা হাসলো। এরপর ছোট পোশাক টেনে টুনে নিষিদ্ধ অঙ্গের আকর্ষণ বাড়িয়ে নেশার কাতর গলায় শুধালো, So hurry, সারফারাজ পিছেল হেসে বিড়বিড় করে বলল, রক্তের পিপাসা বড্ড করে চেপেছে। বাংলায় বুঝলো না মেয়েটি, তাই ঠোঁটের হাসির রেখা অব্যাহত রেখে শুধালো। Sorry. সারফারাজ প্রতিউত্তর না করে হাত বাড়িয়ে বলে উঠল, মাই হাউস ইজ ইম্পর্টেন্ট, ডোন্ট ওয়েস্ট টাইম ডার্লিং। ঘড়ির কাঁটা 11টার ঘরে গিয়ে জানান দিল তার সময়। নিস্তব্ধ সিয়েরা ফরেস্টে সেই ঢং ঢং ধ্বনি কেমন ভৌতিক আর গা ছমছমে ঠেকলো। কুয়াশার ভারী আস্তরণ চারিপাশে ধূম্র জালের ন্যায় বিস্তার লাভ করেছে। হুতুম প্যাঁচা আর নাম না জানা ভয়ানক স্বরওয়ালা নিশাচর প্রাণীগুলো কেমন বেসুরে আহত গলায় অবিরত ডেকে চলেছে। বৃহৎ পাখা ঝাপটিয়ে দূরে কোথাও পালাতে চাইছে তারা, কিন্তু কেন?
কুয়াশা জাল আরেকটু যখন ঘন হয়ে এলো আলপাইন এলাকায়, ঠিক তখন সারফারাজের গাড়ি এসে থামলো বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে। মেয়েটিকে গাড়ি থেকে নামার অনুরোধ করতে প্রশস্ত হেসে নেমে দাঁড়ালো সে। এরপর সারফারাজ চলে গেল পার্কিং স্পেসে, ফিরল মিনিট 5 পর। মেয়েটি তখনও আগের জায়গাতে স্থির দাঁড়ানো। বিমুগ্ধ হয়ে সারফারাজের বিলাসবহুল বাড়িটা পরখ করছে সে। বাঁকা হেসে মেয়েটার সম্মুখে এসে দাঁড়ালো সারফারাজ। এরপর কিছু বুঝে উঠবার আগেই এক ঝটকায় তাকে কোলে তুলে নিজের বেডরুমের অভিমুখে চলতে লাগলো। মেয়েটি সারফারাজের গলা জড়িয়ে অদ্ভুত চোখ জোড়া পড়ার চেষ্টা করলো, কিন্তু এই ভয়ানক চোখের ভাষা পড়া কি এতই সহজ? সারফারাজের মনের ভেতর আসলে কি চলছে তার কিচ্ছুটি ঠাউর করতে পারল না মেয়েটি। কিয়ৎক্ষণ গড়াতেই নিজের অন্ধকার বেডরুমের নরম বিছানায় মেয়েটিকে ছুঁড়ে ফেললো সারফারাজ। অল্প কুকিয়ে উঠল মেয়েটি। সুইচবোর্ড হাতে কক্ষ ফকফকে আলোয় পরিপূর্ণ করলো সারফারাজ। এরপর গায়ের শার্টের বাটন খুলতে খুলতে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠল, টেক অফ ইউর ক্লোথ বেবি। সারফারাজের শীতল গলার কথায় মেয়েটা একটু নড়ে উঠল, কিন্তু গায়ের কাপড় খুলল না। এতে সারফারাজ মেয়েটির অগোচরে বাঁকা হাসলো। হঠাৎই শোয়া থেকে উঠে খপ করে সারফারাজের কলার চেপে ধরে ঠোঁটে ঠোঁট চোয়াতে চাইল মেয়েটি, কিন্তু কৌশলে এড়িয়ে গেল সারফারাজ। এরপর গায়ের শার্ট মেঝেতে ছুঁড়ে ফেলে পাশে থাকা ডিভানে আয়েশ করে বসলো। সারফারাজের মোহনীয় শরীর মেয়েটিকে কেমন উন্মাদ করে তুলল। নিজের ধ্যান ভুলে অভুক্ত কুকুরের ন্যায় এগিয়ে গেল সারফারাজের পানে। এরপর সারফারাজের শক্ত অ্যাবজে হাতের আঙ্গুল বুলিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, Let me be crazy. মেয়েটির কথায় সারফারাজের রক্তিম ঠোঁটের কোণে কেমন রহস্যজনক হাসির রেখা খেলে গেল, কিন্তু মেয়েটি তা খেয়াল করলো না। সে যেন এখন এই দুনিয়াতেই নেই। ধীরে ধীরে সারফারাজ তার খাবারের ন্যায় হাত বাড়ালো মেয়েটির পানে। অজানা সুখে মেয়েটি চোখ বুজে সারফারাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে রইল, কিন্তু যা ভেবে চোখ বুঝলো তা যেন মুহূর্তে দাবার চালের ন্যায় উল্টে গেল। মেয়েটির পানে কোনো আকাঙ্ক্ষার হাত বাড়ায়নি সারফারাজ। যা বাড়িয়েছে তাতে কেবল নির্মমতা আর নিষ্ঠুরতা। মেয়েটির বাদামি কোকড়ানো চুলের মুঠি বেশ শক্ত করে চেপে ধরেছে সারফারাজ। মেয়েটি ব্যথায় গুঙিয়ে উঠে সারফারাজের পানে দৃষ্টি নিবদ্ধ করলো। চোখ জোড়া কেমন চকচকে দেখাচ্ছে। কোনো শিকারীকে ঘায়েল করার পর একটা পশুর চোখের মনি যেমন নিষ্ঠুর হয়ে উঠে, ঠিক তেমন। মেয়েটি কিছু বুঝে উঠবার আগে ডিভানের পাশ থেকে একটা বন্দুক বের করে মেয়েটার কপালে তাক করে কিটকিটিয়ে হেসে উঠল সারফারাজ। এরপর গম্ভীর ভয়ানক গলায় শুধালো, সেন্ড ইউ আইডিয়া। মেয়েটির এমন ভয়ানক কাণ্ডে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তার কাছে মনে হচ্ছে স্বেচ্ছায় সে সিংহের খাঁচার সামনে এসে খাঁচার দুয়ার উন্মুক্ত করেছে। ভীত চোখে মুখে দ্রুত মাথা নাড়িয়ে মেয়েটি ভাঙা কম্পিত গলায় বলল, I don't understand you. মেয়েটির বেকাবু অবস্থায় সারফারাজ একচোট হাসল। বেজায় বিশ্রী আর ভয়ঙ্কর সে হাসির শব্দ। এমন সুদর্শন পুরুষের এমন ভয়ানক বিশ্রী হাসি যে কারোর জন্যে অবাককর। মেয়েটির গাল থেকে গলদেশ পর্যন্ত রিভলভার এর নল স্লাইড করতে করতে হঠাৎ মেয়েটির বক্ষদেশে হাত ঢুকিয়ে দিল সারফারাজ। এহেন কাণ্ডে মেয়েটি ফুপিয়ে কেঁদে উঠল, কিন্তু তাচ্ছিল্য হাসলো সারফারাজ। বুকের ভেতর থেকে একটা ধারালো ব্লেড বের করে এনে দম ফাটানো হাসলো সারফারাজ। এরপর গর্জে উঠা গলায় শুধালো, আর ইউ গোয়িং টু কিল মি উইথ দিস স্মল ওয়েপন? লুকিয়ে রাখা ব্লেড সারফারাজের হাতে দেখে গলা শুকিয়ে উঠল মেয়েটির। তবুও নিজেকে সামলে উত্তর করল, It's not for killing you, darling. Just for my safety. মেয়েটির কথায় আরেক চোট হাসলো সারফারাজ। এরপর চুলের মুঠি ধরে মেয়েটিকে দাঁড় করিয়ে জামার নিচে হাত ঢুকিয়ে উরুর কাছ থেকে বের করে আনলো আরেকটি ব্র্যান্ড নিউ রিভলভার। রিভলভারটা হাতে নিয়ে ঠোঁট উল্টে ভ্রু উঁচিয়ে সারফারাজ বলল, ওয়াও, নাইস গান। মেয়েটি এবার নিজেকে বাঁচানোর জন্য কোনো সাফাই গাইল না। নিজের সেফটির জন্য মুহূর্তে এক ঘুষি মেরে দিল সারফারাজের চোখে। ঘুষির তরে কিছুটা সটকে দাঁড়ালো সারফারাজ। মুহূর্তেই নিজের কোমর থেকে একটা ধারালো চাকু বের করে সারফারাজের দিকে তেড়ে গেল সে। এবার যেন নিজের চূড়ান্ত নির্দয়তা দেখালো সারফারাজ। কৌশলে কবজা করে মেয়েটির হাত চেপে ধরে কপাল বরাবর শুট করে দিল। নিমিষেই পেছন দিকে চিত হয়ে পড়ে গেল মেয়েটি। রক্তের ধারায় সারফারাজের কক্ষের সফেদ কার্পেট রঙিন হলো। মেয়েটির নিথর দেহের পানে তাকিয়ে ঠোঁট কামড়ে নাক ফুলিয়ে সারফারাজ বলে উঠল, See how I fucked with this. কথাটা বলে সেই লাশ ডিঙিয়ে পুনরায় ডিভানে গিয়ে বসলো সারফারাজ। এরপর একটা সিগারেট ধরিয়ে চোখ বুজে হেলান দিল। কিছুক্ষণ পর অ্যাঞ্জেলোকে নিয়ে সেখানে উপস্থিত হলো অভিরূপ। মেয়েটার নিষ্প্রাণ দেহ আর সারফারাজের কিছুই হয়নি এমন ভঙ্গিতে অভিরূপ ব্যস্ত গলায় শুধালো, ডেকে নিয়ে মেরে দিলে? সিগারেটে লম্বা টান দিয়ে সারফারাজ ঠান্ডা গলায় বলল, নয়তো এখানে আমার লাশ থাকতো। অভিরূপ যেন নির্বাক হলো এমন কথায়। একটা অচেনা মেয়ে সারফারাজকে কেন মারতে চাইবে? এদিকে অ্যাঞ্জেলো ঘেউ ঘেউ করে সমানে ডেকে চলেছে। হয়তো মেয়েটির নিথর দেহ তার ভালো লাগছে না। সবকিছু উপেক্ষা করে সারফারাজ শুধালো, ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করার মাধ্যমে করেছিস তাই না? অভিরূপ চট করে উত্তর দিল। ডেবিনের মাধ্যমে। তাচ্ছিল্য হেসে সারফারাজ বলল, কালোকে বাড়িতে ডাক, অজগরের কাবাব খাওয়াবো।
অজগরের কাবাব কথাটি শুনে পেট গুলিয়ে বমি পেল অভিরূপের, তবুও মুখ চেপে ধরে শুধালো। ঘটনা খুলে বল। মেয়েটির হাতে যে স্পেটে ট্যাটু দেখেছিস ওটাই ডেভিল কিংয়ের গ্যাংয়ের। এই ট্যাটুর মানে জানিস? অভিরূপ নিঃশব্দে মাথা নাড়ল। সারফারাজ সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, ধীরে ধীরে শিকারিকে ফাঁদে ফেলে তার জীবন নিয়ে নেওয়া। একটা গ্যাংয়ের ট্যাটুর সাথে আর একটা গ্যাংয়ের ট্যাটুর কোনো মিল পাবি না তুই। এই ট্যাটু আমার এরিয়ার কারণেই। এই মেয়েটি এখানকার নয়, সে লস অ্যাঞ্জেলেসের। তুই কিভাবে জানলি? বিস্ফারিত চোখে জানতে চায় অভিরূপ। কথার টানে আর হাতের ট্যাটু দেখে। এই ট্যাটু লস অ্যাঞ্জেলে ঘুরতে গিয়ে দেখেছি আমি। ওকে কেউ পাঠিয়েছে আমাকে শেষ করার জন্য। এমনকি সে আমার প্যালেসের চারপাশে চক্কর কেটে সুযোগ খেয়েছিল যদি কোনোভাবে আমাকে এখানে শেষ করা যায় সেই আশায়, কিন্তু বিষাক্ত বোম্বা তাকে বিফল করেছে। অভিরূপ ভয়ার্ত কণ্ঠে বলল, তাহলে কি হবে এবার? বাঁকা হেসে সারফারাজ উত্তর করল, আমাকে মারা এত সহজ নয় বন্ধু। মরার আগে ঘাতককে মরেই তবেই আমি মরব, কারণ হিরোজ একদম পছন্দ নয় আমার। আজ 19 তারিখ। সকাল থেকে ব্যস্ত সময় কাটালো রূপকথা। ঢাকায় গিয়ে ভর্তি কিভাবে হবে, কোথায় কোন ড্রেস পরে ঘুরবে, কি কি কাগজপত্র নেবে এবং কোন কোন স্যান্ডেল সাথে নিবে, এসব পরিকল্পনা করতে করতে দিনের অর্ধেক বেলা গড়িয়ে গেল। এদিকে রূপকথার ফুপু শিউলি আর ন্যালি সমানে ফোন করে যাচ্ছে রূপকথা কখন ট্রেনে উঠবে। সুফিয়ান চৌধুরীও আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। মেয়ে চলে যাবে বলে কথা। রেখা একে একে সবকিছু গুছিয়ে দিল রূপকথাকে। কুলসুমও আজ অনেক ব্যস্ত। নিজের ব্যাগখানা গুছানো শেষ হতে আরেকবার তা ভালো করে পরখ করলো রূপকথা। এরপর রিডিং টেবিলে ড্রয়ার থেকে একটা ছোট বক্স বের করলো। তপ্ত শ্বাস ফেলে সেটা খুলতে একটা শার্টের বোতাম বেরিয়ে এলো। বোতামের উপর আঙ্গুল স্পর্শ করে রূপকথা বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।